হরিনারায়ণ চট্টোপাধ্যায় 1916 সালে কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন। শিশুদের জন্য লিখেছেন বহু ছোট গল্প, রহস্য কাহিনী, ভূতের গল্প, রম্য রচনা এবং উপন্যাস। তিনি বেতার নাটকে অভিনয় করতেন। 1972 সালে মতিলাল পুরস্কার এবং 1976 সালে তারাশঙ্কর পুরস্কারে সম্মানিত হন তিনি। গল্প স্বল্পের পক্ষ থেকে আজকের নিবেদন তারই লেখা একটি ছোট গল্প, বানরের পাঞ্জা। গল্প পাঠে সুদীপ্ত, অন্যান্য কণ্ঠে আমি অভি, অনুভব, ইন্দ্রনীল ও সৌমশ্রী। পোস্টার ডিজাইন ও আবহ নির্মাণে অভিজিৎ। শুরু করছি আজকের গল্প, বানরের পাঞ্জা। লখনৌ থেকে দিল্লি, সেখান থেকে আগ্রা। মনোজ, অসীমাভ আর সরোজ তিনজন অন্তরঙ্গ বন্ধু। স্কুলের নিচু ক্লাস থেকে পাশাপাশি বসত, তারপর কলেজে এসে ছাড়াছাড়ি। মনোজ আর পড়ল না, বাপের বাসনের কারবারে ঢুকে পড়ল। অসীমাভ ডাক্তারি লাইনে গেল আর সরোজ অধ্যাপক। ছাড়াছাড়ি মানে আগের মতন আর পাশাপাশি বসল না, কিন্তু যোগাযোগ ঠিকই রইল। সপ্তাহে একদিন কি দুদিন মনোজের দোকানে কিংবা অসীমাভ অথবা সরোজের বাড়িতে ঠিকই দেখা হতো তিনজনের। একটানা ঘন্টা তিনেক আড্ডা। তিনজনের কেউই এখনো বিয়ে করেনি, তবে সরোজের একটি মেয়ের সঙ্গে প্রগাঢ় প্রেম চলছে। মেয়েটির নাম লীলা। বন্ধুরা আশা করছে শীঘ্রই একটা বিয়ের নিমন্ত্রণ পাবে। পুজোর ছুটিতে তিনজন ঠিক করলো বেরিয়ে আসবে। প্রথমে লখনৌ, তারপরে দিল্লি হয়ে আগ্রা। যেখানে মুসলিম ভাস্কর্য আর স্থাপত্যের চিহ্ন আছে সেই সব জায়গা। সরোজ এসব নিয়ে গবেষণা করছে, তার কাজের সুবিধা হবে। আগ্রায় ফতেপুর সিক্রি থেকে বেরিয়েই তিন বন্ধু দাঁড়িয়ে পড়ল। গাছের তলায় দু তিনজন লোক নানা রকমের পাথরের মালা বিক্রি করছে। সরোজের খুব ইচ্ছা ছিল লীলাকে সঙ্গে আনে, কিন্তু মধ্যবিত্ত সমাজে বিয়ের আগে এভাবে ছেড়ে দেওয়ার রেওয়াজ নেই, তাই লীলার যাওয়া সম্ভব হয়নি। সরোজ মালা কেনবার জন্য লোকটার কাছে গিয়ে দাঁড়ালো। এর আগে লখনৌ থেকে লীলার জন্য নাগরা কিনেছিল, দিল্লি থেকে সোয়েটার, আগ্রা থেকেও কিছু একটা নিয়ে যেতে চায় সে। বন্ধুরাও সরোজের পিছন পিছন এসে হাজির। অনেক রকমের মালা দেখা হলো, কিন্তু সরোজের পছন্দ হলো না। একদিকে পাঁচিল ঘেঁষে বিরাট একটা গাছের নিচে পাথরের উপর একটা লোক বসে, তার সামনে একটা ডালায় নানান রকমের হার, লকেট, পাথরের তাজমহল, দোয়াতদার। লোকটার চোখে চশমা, মুখে বসন্তের দাগ, তামাটে রং, অতি শীর্ণকায়, মাথায় কাক করে বসানো মুসলমানি টুপি। তিন বন্ধু তার সামনে বসল। নানান রং এবং বিভিন্ন প্যাটার্নের হার রয়েছে। সরোজ বেছে বেছে গোটা ছয়েক কিনল। অসীমাভ আর মনোজ কিনল দুটো পাথরের তাজমহল। ওঠবার মুখে হঠাৎ অসীমাভর নজরে পড়ল। ওটা কি দাদা? ওটা দেখি তো, ওই যে এটা। হ্যাঁ হ্যাঁ, ওটা। লোকটা তাড়াতাড়ি জিনিসটা সরিয়ে ফেলে বলল, ওটা বিক্রি নাই হুজুর। অসীমাভ নাছোড়বান্দা বলল, আরে বিক্রি নাই বা হলো, আর দেখি তো, দেখান তো। অনেক ধরাধরির পর লোকটা দেখালো। ডালার নিচে একটা বইয়ের মধ্যে জিনিসটা ছিল। একটা বানরের হাত, কবজি পর্যন্ত কালো লোম, হাতের চেটোয় লাল রঙের মাংস। এটা এখানে রেখেছো কেন? মনোজের কথার উত্তরে লোকটা বলল, খুব পেমান্টের জিনিস আছে হুজুর, শিকালের জিনিস। এখানকার বানর নাই হুজুর, মধ্যপ্রদেশের। মনোজ বলল, কত পেলে এটা দেওয়া বলো তো? দেখো, পয়মন্ত কিনা আমার জানবার আগ্রহ নেই, নতুন ধরনের জিনিস বলেই কিনতে চাই। লোকটা মাথা নিচু করে বলল, না হুজুর, এটা বেচতে পারবো না। কোনো কথা না বলে মনোজ ব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে এগিয়ে দিল। এই নাও, এটা রাখো। নোটটা দেখে লোকটার দুটো চোখ জ্বলে উঠল, তবুও মুখে বলল, কিন্তু হুজুর। আর কোনো কিন্তু নয়, দিয়ে দাও।
লোকটা একটু ইতস্তত করে একটা কাগজে ভালো করে বানরের পাঞ্জাটা প্যাক করে বলল, তবে একটা কথা আছে হুজুর, হ্যাঁ কি বলো? কোনো ঔরত যেন এই পাঞ্জা না ছোঁয়ে। মনোজ হেসে উঠল। ঠিক আছে, সে ভয় নেই, আমি বিয়ে থাকা করিনি, হে পাঞ্জা আমি আমার দোকানেই রাখবো। আরও একটা বাত আছে, উফ, আবার কি? এটাকে কোনো বাক্স বা সিন্ধুকের মধ্যে রাখবেন না, রাখতে হবে বইয়ের মধ্যে রাখবেন। টাকা দিয়ে মনোজ পাঞ্জাটা নিয়ে এলো। রাস্তায় অসীমাভু বলল, ভাই তোর কি মাথা খারাপ? এত দাম দিয়ে এই জিনিস কিনতে গেলি কেন ভাই? মনোজ উত্তর দিল, কত দিকে তো কত বাজে খরচ করেই থাকি, দেখাই যাক না পাঞ্জার কেরামতি। আশেপাশে অনেকগুলো বাসনের দোকান হওয়াতে আমার দোকানের অবস্থা খুব একটা ভালো নয়। কার মধ্যে কি শক্তি আছে বলা যায়? তাছাড়া আরেকটা কথা, এ তো পুরনো বানরের পাঞ্জা, সেই তুলনায় ছোট, কত লাল আর তুলতুলে। তুই তো ডাক্তার, বল অসীমাভ, এ কি করে সম্ভব? লোকটা তোকে যা বলেছে তুই কি সব কিছু বিশ্বাস করে বসে রয়েছিস? মোটেই এই পাঞ্জা এত পুরনো নয়, তারপর আবার কিসব বইয়ের মধ্যে রাখতে হবে, আবার স্ত্রীলোক নাকি ছোবে না, এসব যা বলেছে সব ভর্কি ভাই, সব ভর্কি। এইসব কথা যদি তোকে না বলতো তা তোর মনে বিশ্বাস জন্মাতো? ব্যাস, এ সম্বন্ধে আর কথা হলো না। আগ্রা থেকে তিনজনে কলকাতায় ফিরে এলো। সপ্তাহে দিন দুয়েক যদিও তিন বন্ধুর দেখা হতো, কিন্তু বানরের পাঞ্জার কথা কেউই আর তুলত না, কারণ খেয়ালই হতো না। পাঞ্জাটা মনোজ তার দোকানে রাখলো, একটা বাঁধানো বইয়ের মাঝখানে। আশ্চর্য কাণ্ড, মাসখানেকের মধ্যেই দোকানের উন্নতির আভাস দেখা গেল। দুটো অভিজাত পরিবারের বিয়ের বাসনের অর্ডার পেল মনোজ। এছাড়া উত্তরবঙ্গে এক দোকানদার বাসনের এজেন্সি নিল সারা উত্তরবঙ্গের জন্য। একদিন মনোজই কথাটা পারল, বলল, তোরা বিশ্বাস করতে চাইবি না, পাঞ্জাটাই যেন আমার উপকার হয়েছে। ও সেই পাঞ্জাটা, এই কিরকম? অসীমাভ হাসল। বন্ধু, ওটা নিহাতি কাকতালীয় ব্যাপার। তোমার কাছে যদি পাঞ্জাটা না থাকতো তাও তোমার কাছে অর্ডারগুলো না নিশ্চয়ই আসতো। সরোজ শুধু বলল, যাক, তোর ভালো হলেই ভালো। দিন 15 পর অসীমাভ আর সরোজ দুজনেই খবরের কাগজে দেখল মনোজের দোকানে আগুন লেগে বেশ ক্ষতি হয়ে গেছে। দুজনেই মনোজের সঙ্গে দেখা করতে গেল। মনোজের অবস্থা অবর্ণনীয়, দু চোখ লাল, ভগ্ন কণ্ঠ। বন্ধুদের দেখে বলল, আমার সর্বনাশ হয়ে গেছে ভাই, কি করে যে আগুন লাগলো ভগবান জানেন। মনে হচ্ছে আগুন যেন আমার দোকানকে শেষ করার জন্যই শুরু হয়েছিল। আশেপাশে দোকানে আজটুকুও লাগেনি। কেউ শত্রুতা করে আগুন লাগিয়ে দেয়নি তো? কে দেবে? এতদিনকার দোকান, কারোর সঙ্গে আমার তো কোনো শত্রুতা নেই, কর্মচারীরাও খুশি। তবে কি তবে? মনোজ কিন্তু কিছু বলল না। দুই বন্ধুর মুখের দিকে চোখ ফিরিয়ে দেখল দ্বিধাগ্রস্ত ভাব। কি হলো বল? বলবো, কিন্তু তোরা কি বিশ্বাস করবি? উফ, আগে বলেই দেখ না। মনোজ বলতে আরম্ভ করলো, রাধার মা বলে একটি ঝি আমার দোকানে ঝাড় দেয়। দিন 5 আগে আমি দোকানে বসে আছি, রাধার মা সেই বানরের পাঞ্জাটা হাতে করে আমার সামনে এসে দাঁড়ালো। বাবু, এই জিনিসটা কি দেখুন তো, ওই বড় বইটার নিচে মেঝের ওপরে পড়েছিল। পাঞ্জাটা দেখেই চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি পাঞ্জাটা রাধার মার হাত থেকে আবার বইয়ের মধ্যে রেখে দিলাম। বুঝতে পারলাম ঠিক সেদিন থেকে সর্বনাশে শুরু হলো, কারণ স্ত্রীলোক এই পাঞ্জা স্পর্শ করেছে। দোকানের বিক্রি কমলো, 2-1 ভালো খদ্দের বাসনপত্র ফেরত দিয়ে গেল মনোমতো হয়নি বলে। ওপরের তাকে রাখা কিছু বাসনপত্র পাওয়া গেল না, এই নিয়ে কর্মচারীদের সন্দেহ হলো, কিন্তু কাউকে কিছু বললাম না। বুঝলাম সবই আমার অদৃষ্ট। তারপর চরম সর্বনাশ, এই অগ্নিকাণ্ড। পাঞ্জাটা এখন কোথায়?
সেটা যাতে দ্বিতীয়বার না হয়, তাই বাড়িতে নিয়ে গিয়ে আমার বসবার ঘরে একটা বইয়ের মধ্যে রেখে দিলাম। মনোজের বর্তমান অবস্থায় পাঞ্জার ব্যাপার নিয়ে অসীমাভ আর সরোজ কোনো তর্কের অবতারণা করল না। দিন 7 পর অসীমাভ সরোজের বাড়ি এলো। রাত তখন 10টা। বলল, ভাই, মনোজের মা ফোন করেছিল, রাত থেকে নাকি মনোজ বাড়ি ফেরেনি। সে কি? দোকানের লোকরা কি বলল? তারা বলে কাল রাত 8টায় দোকানে তালা দিয়ে মনোজ রোজকার মতো বাড়ি ফিরেছিল। আজ সকালে অনেক বেলা অবধি দোকান না খোলাতে দুজন কর্মচারী বাড়িতে এসে খবর নিয়ে মনোজের নিখোঁজ হওয়ার ব্যাপারটা শুনে। ইতিমধ্যে মনোজের মা থানায় খবর দিয়েছেন। বাড়িতে কেবলমাত্র মনোজের মা, আর কেউ নেই। উনি কান্নাকাটি আরম্ভ করেছেন। অসীমাভ আর সরোজ দুজনেই মনোজের বাড়ি গিয়ে হাজির হলো। তারা পৌঁছাবার আধ ঘন্টার মধ্যে পুলিশ খবর পাঠালো একটা লাশ পাওয়া গেছে। শনাক্তকরণের জন্য মনোজের মার যাওয়াটা প্রয়োজন। মনোজের মার সঙ্গে অসীমাভ আর সরোজ দুজনেই গেল। হ্যাঁ, মনোজেরই লাশ। দেহে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু গলার দুপাশে 5 আঙুলের নীলছে দাগ। পুলিশ বলল, মানুষের আঙ্গুলের দাগ বলে কিন্তু মনে হচ্ছে না। সঙ্গে সঙ্গে অসীমাভ আর সরোজের বানরের পাঞ্জার কথা মনে পড়ে গেল। মনোজের মৃত্যুর ব্যাপারে পুলিশ তোলপাড় করে ফেলল, কিন্তু হত্যাকারীর সন্ধান পেল না। একসময় সবকিছু স্থিমিতও হয়ে এলো। মনোজের দোকান একজন ব্যবসায়ী কিনে নিল। টাকাটা অসীমাভ আর সরোজ মনোজের মা যাতে পায় তার ব্যবস্থা করে দিল। অসীমাভ একটা হাসপাতালের ডাক্তার ছিল। হঠাৎ প্রসিদ্ধ চিকিৎসক রুদ্রপ্রসাদ সিংহ অসীমাভকে ডেকে পাঠালেন তার লোটাস নার্সিংহোমে যোগ দেবার জন্য। অসীমাভ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। 2-1 মাসের মধ্যে তার পসার খুব বেড়ে গেল। নার্সিংহোমে প্রচুর রোগী সমাগম হতে লাগলো। সার্জারিতে অসীমাভর হাত ভালোই ছিল, সুযোগ পেয়ে হাত যশ আরও বাড়ল। সরোজ পরিহাস করে জিজ্ঞেস করল, কি ব্যাপার, ডাক্তার রুদ্রপ্রসাদের মেয়ে আছে নাকি? অসীমাভ হেসে উত্তর দিল, একটাই মেয়ে, কিন্তু বিবাহিত, বিলেতে থাকে বরের সাথে। মাস কয়েকের মধ্যে অসীমাভ মোটর কিনল। কলকাতার উপকণ্ঠে বেশ কিছু জমিও কিনল। তখন সে এত ব্যস্ত যে সরোজের সঙ্গে সপ্তাহে একবার দেখা করারও সময় করে উঠতে পারে না। এক শনিবারের বিকেলে সরোজই গিয়ে অসীমাভকে পাকড়াও করল। সবে একটা শক্ত অপারেশন সেরে অসীমাভ নিজের রুমে এসে বসেছে। সরোজ বলল, কি ব্রাদার, একেবারে তো ডুমুরের ফুল হয়ে গেছো। অসীমাভ সলজ্জ হাসল। তোর উন্নতিতে আমি খুবই খুশি। অসীমাভ বলল, বস সরোজ, তোর সাথে কথা আছে। মনে আছে মনোজের মায়ের ফোন পেয়ে ওর বাড়িতে গেছিলাম? সেই সময় চুপি চুপি তাদের বসবার ঘর থেকে বানরের পাঞ্জাটা নিয়ে আসি। প্রথমে আমার উদ্দেশ্য ছিল এটাকে সরিয়ে দিয়ে মনোজকে বিপদ মুক্ত করব। তারপর লোভ হলো, দেখি পাঞ্জাটা আমাকে কি দেয়। আশ্চর্য কাণ্ড, পাঞ্জাটা আমার বাড়িতে আসার পর থেকে দেখছিস তো আমার কীরকম উন্নতি হয়েছে। সরোজ বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, পাঞ্জাটা এখন তাহলে তোর কাছে? হ্যাঁ, এ দেখ। অসীমাভ সেলফ থেকে মেডিকোর একটা বই পেড়ে পাতা খুলে দেখালো। এটা সেই বানরের পাঞ্জা। আরো লোমশ হয়ে উঠেছে, আরো যেন জীবন্ত। মাস 6 পর অসীমাভ নার্সিংহোমের ডিউটি সেরে নিজের রুমে ঢুকেই চমকে উঠল। নার্স বাসন্তী তার টেবিলের সামনে দাঁড়িয়ে, তার হাতে পাঞ্জা। অসীমাভকে দেখে বাসন্তী জিজ্ঞাসা করল, এটা কি ডক্টর সেন, আপনার বইয়ের মধ্যে ছিল? কিছুক্ষণ অসীমাভ কথা বলতে পারল না।
তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, বুকের স্পন্দন দ্রুততর হয়েছে। পাঞ্জাটা স্ত্রীলোক স্পর্শ করেছে, তার অর্থ বিপদ। কখন কিভাবে আসবে কেউ জানে না। জড়ানো গলায় অসীমাভ কোনো রকমে বলল, পরীক্ষার জন্য এটা জোগাড় করেছিলাম, দিন। পাঞ্জাটা নিয়ে আবার বইয়ের মধ্যে রেখে দিল। 3 দিন পার হলো না। একটা অপারেশন করতে করতে অসীমাভ মাথা ঘুরে পড়ে গেল রোগিণীর পাশে। নিজের হাতের অস্ত্র বুকে বিঁধে গেল, সঙ্গে সঙ্গেই মৃত্যু। সঙ্গে যারা ছিল হই হই করে উঠল। সহকারী ডাক্তার রোগিণীর অপারেশনে মন দিলেন। অসীমাভর দেহ বাইরে আনা হলো, করোনারি অ্যাটাক, কিন্তু তার কোনো স্থির প্রমাণ পাওয়া গেল না। যথাসময়ে সরোজের কানে খবর গেল। সে ভাবল কোনো রকমে পাঞ্জাটা হস্তগত করে গঙ্গা গর্ভে বিসর্জন দেবে, ও পাপ আর পৃথিবীর বুকে রাখা যাবে না। কিছুদিন পর সরোজ অসীমাভর রুমে গেল। সেখানে অন্য এক ডাক্তার বসেছে। সরোজ বলল, অসীমাভর কাছে আমার একটা জিনিস ছিল। কি বলুন তো? ওই যে মেডিকোরের মধ্যে আছে একটা বানরের পাঞ্জা। মেটেরিয়া মেডিকো খুলতেই পাঞ্জাটা বেরিয়ে পড়ল। এটা পেলেন কোথা থেকে? হরিদ্বারের এক সাধুর কাছ থেকে। পরীক্ষা করার জন্য অসীমাভ এটা আমার কাছ থেকে চেয়ে এনেছিল। বানরের পাঞ্জা নিয়ে সরোজ বাড়ি এলো। ফিরতে ফিরতেই প্রতিজ্ঞা করল এই অশুভ প্রত্যঙ্গ নিশ্চিহ্ন করবেই। বাড়ি ফিরে পুরনো খবরের কাগজের গোছার মধ্যে পাঞ্জাটা রেখে দিল। দুদিন পরে সরকারি এক কলেজ থেকে সরোজের নিয়োগপত্র এলো। এ চাকরির জন্য অনেক দিন ধরে সে চেষ্টা করছিল, হবে এমন আশা করেনি। এ চাকরির ওপর তার ভবিষ্যৎ নির্ভর করছিল। মাইনে অনেক বাড়বে, লীলাকে জীবনসঙ্গিনী করার পথে আর বাধা থাকবে না। সরোজের মনের গোপনে ক্ষীণ একটা চিন্তা ক্ষণিকের জন্য উদ্ভাসিত হয়ে উঠল। বানরের পাঞ্জার জন্যই এ উন্নতি নয় তো? সঙ্গে সঙ্গে নিজেকে ধমকালো, আর সে লোভের বর্ষবর্তী হবে না। 2 বন্ধুর লোভের ফাঁদে প্রাণ হারিয়েছে। সরোজের একলার সংসার, একটি ঝি আছে। রান্না বান্না গৃহস্থলীর সব কাজ সে করে দেয়। মাঝে মাঝে লীলা আসে, ঘর গুছিয়ে দেয়, 2-1 দিন রান্নাও করে। আবার লীলার বাড়িতেও সরোজের নিমন্ত্রণ থাকে। এ বাড়ির বাড়তি একটা চাবিও আছে নীলার কাছে। কাজেই সরোজ না থাকলেও তার প্রবেশের কোনো অসুবিধে হয় না। একদিন বিকেলে সরোজ কলেজ থেকে ফিরে দেখল লীলা বসে আছে। সরোজকে দেখে লীলা হাসল। কি মশাই, নতুন চাকরি হলো, সন্দেশ কই? সন্ধ্যার দিকে দুজন যখন চায়ের টেবিলে, তখন লীলা বলল, তোমায় একটা কথা বলা হয়নি। কোণের ঘরে খবরের কাগজে স্তূপ জমা হয়ে রয়েছে, বিক্রি করার জন্য নামাতে গিয়ে দেখি, বাবা কি বিরাট এক মাকড়সা! আমি ভয়ে পালিয়ে এসেছি। সরোজ চেয়ারে টান টান হয়ে বসে জিজ্ঞাসা করল, তুমি ওটা ছোঁনি তো? না না, ছোঁবো কেন? সরোজ আর দেরি করল না। পরের দিন কাগজে প্যাক করে পাঞ্জাটা কলেজে নিয়ে গেল। দিন 2 পর 2 অধ্যাপক 12 জন ছাত্র নিয়ে আন্দামান যাবার কথা। একজন অধ্যাপকের হাতে প্যাকেটটা দিয়ে সরোজ বলল, এটাতে আমার এক আত্মীয়ের অস্থি আছে, আপনি দয়া করে সমুদ্রে ফেলে দেবেন। অধ্যাপকরা ছাত্রদের নিয়ে আন্দামান রওনা হয়ে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সরোজ। যাক, আর ভয় নেই, দেশের মাটি থেকে পাপ দূর হয়েছে। দিন 7 পর ঝিয়ের চিৎকারে প্রতিবেশীরা সরোজের শোবার ঘরের দরজা ভেঙে ঢুকেই পুলিশে খবর দিল। খবর পেয়ে লীলাও ছুটে এলো। বিছানায় সরোজ চিত হয়ে শুয়ে, 2টি চোখ বিস্ফারিত। মনে হয় বিভৎস কোনো দৃশ্য দেখে ওর ভয় পেয়েছে।
শরীর বরফের মতো ঠান্ডা, বুকের ওপর বানরের একটা পাঞ্জা। সেই দেখেই লীলা চিৎকার করে উঠল। সেদিন সেদিন কাগজ ছড়াতে গিয়ে ওইটা আমার গায়ে পড়েছিল, আমি হাত দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। ওটা ওটা এখানে এলো কি করে? থানা থেকে দারোগা এসে লাশ মর্গে পাঠান আর পাঞ্জাটা নিজের পকেটে রেখে দিল। কিন্তু কি আশ্চর্য, থানায় নেমে পকেট তন্ন তন্ন করে খুঁজেও পাঞ্জাটা আর পেল। পাঞ্জাটা যেন হাওয়ায় মিলিয়ে গেল।